যোগীজি, এমন কিছু অভিযোগ রয়েছে যেগুলো আপনি করেন, আপনি প্রশ্ন তোলেন। যেমন আপনি বলেন যে পরিবারবাদী লোকেরা রেশন খেয়ে ফেলেছে। এখন কে খেয়েছে? কার রেশন খেয়েছে? দেখুন, আমি বলছি যে আমি সাংসদ গোরখপুরে ছিলাম। স্বাভাবিকভাবে গোরখপুরের জনতার প্রতি আমার যে দায়িত্ব ছিল, ডিসেম্বর ১৬ আর জানুয়ারি ১৭ উত্তরপ্রদেশের প্রচুর অঞ্চলে অনাহারে মানুষ মারা যেত। আমি ওখানে গিয়েছিলাম, কুশীনগরে আমি গিয়েছিলাম। এদিকে আপনার সোনভদ্রা ইত্যাদি জায়গাতেও মৃত্যু হয়েছিল। আপনি আশ্চর্য হবেন যে আমি ২০০৪ থেকে শুরু করে ২০০৭ মধ্যে কুশীনগরে যখন আমি গিয়েছিলাম, ১৭ যখন অনাহারে মৃত্যু হয়েছিল, আমার যে ভিজিট ছিল সেটা রাজনৈতিক ছিল না, কিন্তু এটা একটা সমবেদনা ছিল যে অনাহারে মানুষের কিভাবে মৃত্যু ঘটে। সন্ন্যাসী একজন যোগী হিসেবেও আমার দায়িত্ব থাকে যে মানবতার কল্যাণের জন্য আমি ওখানে ওদের মধ্যে কাজ করব। আমি ওখানে গিয়েছিলাম কুশীনগরে। আমি দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম যে ওখানে তো আমি ২০০৪ থেকে ৭ মধ্যেও আগে আমি ভিজিট করেছিলাম। তো আমি এসেছিলাম সেই সময়ে এখানে। আমি প্রশ্ন করি, "তোমাদের সবার রেশন কার্ড তো বানানো হয়েছিল?" বলে, "হ্যাঁ, হ্যাঁ।" তখন আমি বলি, "তাহলে কি করে রেশন পায় না?" আমি এটাই জানতে চাই। দেখুন, এটা জানুয়ারি ১৭ কথা কিন্তু। তো হ্যাঁ, স্যার, রেশন কার্ড তো এদের সবার কেড়ে নেওয়া হয়েছে। তো আর মুশার জাতির একটা বড় জনসংখ্যা কুশীনগর জেলায় রয়েছে। এদের সবারই অবস্থা খুব খারাপ ছিল। এরকমই সোনভদ্র জেলাতেও ছিল। একদিন আমি যখন ভোট চলছিল সেই সময় ১৭ ফেব্রুয়ারিতে, তো দিল্লি থেকে রুটিন ফ্লাইটে আমি লখনউ আসছিলাম। আমার প্রচার ছিল সেখানে ভোটের জন্য। এক ভদ্রলোক আমার পাশে বসেছিলেন। তখন আমি বসে একটা খবরের কাগজ পড়ছিলাম। তো ভদ্রলোক নিজের পরিচয় আমাকে দেন যে আমি উত্তরপ্রদেশের খাদ্য সচিব। তো আমি ওনার কাছে এই খোঁজ খবর নিচ্ছিলাম। তো উনি বলি যে, "আ এই যে ইউপিতে অনেক অঞ্চলে প্রচুর মানুষ মারা যাচ্ছে না খেয়ে। আপনার এটা দেখা উচিত।" বলে, "না স্যার, এটা কোনো মৃত্যু নয়।" বলি, "দেখুন, আমি ভিজিট করেছি ২ জায়গাতে। আর আপনার তো এটা একবার জানা দরকার। ওদের কাছে রেশন কার্ড পর্যন্ত নেই। যদিও আমার সবার রেশন কার্ড বানিয়ে দিয়েছিলাম তখন।" আমাকেই তখন মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। যখন আমি শপথ নিয়েছিলাম, শপথ নেওয়ার পরে সবার আগে আদেশ দিয়েছিলাম যে উত্তরপ্রদেশের ভেতরে যত রেশন কার্ড আছে, একদিনের মধ্যে সবকটা রেশনের দোকানে একদিনে একসঙ্গে রেড করো। আর দেখো যে ওদের কাছে কত রেশন কার্ড আছে। ৪০ লক্ষ রেশন কার্ড পাওয়া যায়, যেগুলো গরিবদের ছিল কিন্তু ওদের ওখানে রয়েছে। তারপর যাদের কাছে বেশি পাই আমরা সেখানে ব্যবস্থা নিই। তারপর আমি একটা অভিযান চালাই পুরো উত্তরপ্রদেশ জুড়ে। প্রায় ১.৫ কোটির চেয়ে বেশি মানুষের রেশন কার্ড নতুন করে আমি বানিয়ে দিই। দেখুন, সমস্ত মহামারীর একটা কুফল তো অবশ্যই আছে। যাতে মানুষ অসুখে মরে তার চেয়ে অনেক গুণ বেশি অনাহারে মারা যায়। আজ আমি কথাটা বলতে পারি, করোনার সময় অথবা ২০১৭ পরে উত্তরপ্রদেশে অনাহারে একজনেরও মৃত্যু হয়নি। কোনো মৃত্যু খাদ্যের অভাবে হয়নি। উত্তরপ্রদেশ আজকের দিনে অনেক এগিয়ে গেছে। আমাদের সমবেদনা ওই গরিবদের প্রতি, যে গরিবদের খাদ্য সমাজবাদী পার্টি সরকারের সময় ওদের গুন্ডারা খেয়ে ফেলত। আমি যখন কুশীনগরে গিয়েছিলাম, তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যে পরিবারে মৃত্যু হয়েছিল তার একটা ছোট্ট ঝুপড়িতে থাকত। ভাঙাচোরা একদম কুঁড়ে ঘর। তো আমি যাই, আমি বলি, "ভাই, কিভাবে মারা গেল? মানে রেশন কার্ড থাকা সত্ত্বেও মৃত্যু? মানে মারা গেল কি করে? আপনাদের তো রেশন কার্ড।" আমার মনে আছে যে রেশন কার্ড আপনারা বানিয়েছিলেন। আমি যে সময় এসেছিলাম এই আন্দোলনে, আমি আন্দোলন করেছিলাম। বেশ বড় আন্দোলন ছিল কুশীনগর জেলায়। বলে, "হ্যাঁ, সাহেব, রেশন কার্ড বানিয়েছিলাম, কিন্তু আমাদের রেশন কার্ড নিয়ে নিয়েছে।" আমি বলি, "কে নিয়েছে?" তারই পাশে সমাজবাদী পার্টির পদাধিকারীর বাড়ি। বলে, "সাহেব, ওরা নিয়ে নিয়েছে।" বলি, "কিভাবে নিয়ে নেয় ওরা? ওরা কি এখানকার দাদা নাকি?" বলে, "সমাজবাদী পার্টির পদাধিকারী উনি, ওদের সরকার, তো দাদাগিরি তো করবেই।" এই খাদ্যশস্য নিয়ে যত রকমের কেলেঙ্কারি হয়েছে, ২০০৫ থেকে ২০০৫ এ
বালিয়া, গোন্ডা, মোটামুটি ১ ডজন অঞ্চলে হাজার কোটি টাকার খাদ্যশস্যের কেলেঙ্কারি ঘটেছিল সমাজবাদী পার্টি সরকারের সময়। অনাহারে তখনও মৃত্যু হতো। অনাহারে ২০১২ থেকে ১৭ মধ্যে মৃত্যু হয়েছে। আজকে আমি বলতে পারি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পূর্ণ দেশের মধ্যে সব থেকে ভালো। আমি গর্বের সাথে বলতে পারি যে উত্তরপ্রদেশ আমাদের প্রতিটি গরিব রেশন পেয়ে থাকে। আর ভারত সরকার যখন আমাদের টিম পাঠিয়েছিল সব থেকে ভালো প্রশংসিত হয়েছিল আমাদেরটাই। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনার এই কথাগুলো অনুভব করতে পারি, কারণ এমন মানুষের সঙ্গে কথা বলি, ওরা বলে যে মাসে ২ বার রেশন বায়োমেট্রিকের মাধ্যমে পাওয়া যায়। আর এটাও বলে যে যদি কারোর অভিযোগ থাকে, একটা নাম্বার আছে, সেখানে ফোন করলে তার উপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। টোল ফ্রি নাম্বার আছে। আমরা শুধুমাত্র ইপস মেশিনই লাগাইনি রেশনের দোকানে। সেই ইপস মেশিনগুলো আমরা নিজেদের কাছে ভিডিও ওয়ালে যুক্ত রেখেছি। যদি এখান থেকে ওইখান পর্যন্ত ওই মেশিন কেউ নিয়ে যায় তাহলে আমাকে অ্যালার্ট করে দেয় লখনৌতে। আর সেখান থেকে কোয়ারি হয়ে শুরু হয়, ভাই মেশিন কেন সরানো হচ্ছে, এর মধ্যে এমন কি হলো। টিম আসবে, ভিজিট করবে, দেখবে, কোনো রকম গন্ডগোল তো করা হয়নি। আর প্রতি অভাবী মানুষকে আমরা তো ওখানে একটা নির্দেশ দিয়ে রেখেছি, যদি কোনো গরিব রেশন না পায় তো আপনি ওকে রেশনটা দিয়ে দেবেন। নিয়মকানুন পরে করে নেওয়া যাবে। আর কিচ্ছু না হলে আমার কাছে আপনি পাঠিয়ে দেবেন, আমার কাছ থেকে আমি দিয়ে দেব। কিন্তু অনাহারে যেন কেউ না মরে। আর যদি কেউ অনাহারে মরে তাহলে জবাবদিহি করার জন্য তৈরি থাকবেন প্রত্যেকে। যত দিন পর্যন্ত জবাবদিহি করার দায় ছিল না, গরিবদের তো রেশন এরা সবাই খেয়েই নিত। এখন কিভাবে পাচ্ছে? করোনার সময়ে তো মানে অনাহারে সব থেকে বেশি মরার কথা ছিল, সেটা হয়নি। আর অনাহারে আমাদের তো দেশে মৃত্যু সেখানে হয়নি মৃত্যু আমরা যোগীজি, রক্ষা। কিন্তু অক্সিজেনের অভাব তো ছিল, হসপিটালে বেড তো কম ছিল, আর ২ মাস অবধি ত্রাহি ত্রাহি রব উঠেছিল। দেখুন, উত্তরপ্রদেশের ভেতর, উত্তরপ্রদেশ দেশের সর্বাধিক জনসংখ্যার রাজ্য। ১০ থেকে ১২ দিন অক্সিজেনের একটু ক্রাইসিস হয়েছিল। হ্যাঁ, আমরা বলছি না যে এমন হয়নি। এবং প্যানিক তৈরি করা হয়। যদি এটা প্যানিক না বানানো হতো, হতে পারে যতটা অক্সিজেন মজুদ ছিল সেগুলো আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারতাম। কিন্তু পরিস্থিতি এতটাই প্যানিক বানিয়ে দেওয়া হয় যে প্রতিটি মানুষ স্টোর করতে শুরু করে দিয়েছিল। যার অক্সিজেনের প্রয়োজন ছিল না সেও সিলিন্ডার নিজের ঘরে রেখে দিয়েছিল। আমরা কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদিজির প্রতি, যিনি এয়ারফোর্সের বিমান ব্যবহার করেছিলেন অক্সিজেন নিয়ে যেতে এবং স্পেশাল অক্সিজেন, স্পেশাল ট্রেন চালিয়ে দিয়ে। অক্সিজেনের অভাব ইউপির ভেতরে এবং দেশের ভেতরের ব্যবস্থাও। আর আজকে উত্তরপ্রদেশে অক্সিজেনের আত্মনির্ভরতার লক্ষ্য পূরণ করা গেছে। দেখুন, আপনি বলছেন যদি ভগবান না করুন যদি আবার এমন হয় তো? দেখুন, আমাদের কাছে আমরা গত ১ বছরের ভেতর, মানে ১ বছরও হয়নি, এপ্রিলে এই ধরনের পরিস্থিতি এসেছিল। আমরা তার মধ্যেই প্রায় ৫৫১টা অক্সিজেন প্লান্ট করেছি ইউপিতে, এবং সবচেয়ে বেশি অক্সিজেন প্লান্ট এটা। এতে পিএম কেয়ার থেকেও আমরা টাকা পেয়েছি, সিএসআর থেকেও পেয়েছি, আমরা স্টেটের থেকেও ফান্ডিং করে অক্সিজেন প্লান্ট বানিয়েছি। এবং আজ আমি বলতে পারি উত্তরপ্রদেশের প্রতিটি জনপদ অক্সিজেনের ব্যাপারে আত্মনির্ভর হয়ে উঠেছে। আর এখন কোনো এই রকমের ক্রাইসিস আর নেই। যোগীজি, করোনা ম্যানেজমেন্টের কথা আপনি বলেছেন, রেশন আছে। গতবার আমরা কথা বলেছিলাম তো ফ্রি গ্যাস উজ্জ্বলা কানেকশনের মাধ্যমে মানুষ পেয়েছে। আর আজকাল একটা রিপোর্ট দেখছিলাম পেপারে, উত্তরপ্রদেশে সুবিধাভোগীর সংখ্যা অনেক বেশি। দেখুন, প্রধানমন্ত্রী মোদিজি দেশের এজেন্ডাটাকে, মানে যারা এখনো জাতীয় পরিসংখ্যানে পড়ে রয়েছে যে অমুক 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 এত, এতে জুড়ে দিয়ে এত হয়ে যাবে, তো এতে লোকসান বিজেপিরই হবে, তো আমাদের মনে হয় এগুলো মানে বিগত দিনের ব্যাপার। আজকে যেটা হয়েছে, ২০১৪ প্রধানমন্ত্রী মোদিজি দেশের পুরো রাজনৈতিক এজেন্ডাই পাল্টে দিয়েছেন। যেটা আগে জাতি, মত, ধর্ম, ক্ষেত্র এবং ভাষার ভিত্তিতে হয়ে থাকত, আজ উনি বিকাশ, গরিব কল্যাণ, পরিকল্পনা, সুরক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। সেটা ভুলে যাবেন না। কৃষক হোক, যুবক হোক, মহিলা হোক, অথবা শ্রমিক হোক, বা সমাজের যে কোনো ধরনের হোক, সে
এই সবার উত্থানের জন্য করা কাজকে কেন্দ্রে রেখে কার্যকর্ম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার মনে হয় যে কোনো স্তর এমন আছে যে স্তরের হিতের জন্য কাজ করা হয়নি। কৃষকদের অভিযোগ যে এখানে ছেড়ে দেওয়া পশুরা হ্যাঁ। ক্ষেতের মধ্যে ঢুকে যায়, ফসল নষ্ট করে দেয়, সারা রাত জেগে থাকতে হয়। আর এই কথাটা তো এখন সমাজবাদী পার্টির লোকেরাও দেখুন, ওঠাচ্ছেন। আমরা একটা সংকল্প নিয়ে নিয়েছি যে প্রথমত গোমাতাকে কাটতে দেব না। কিন্তু অন্নদাতা কৃষকদের ফসল তো নষ্ট হতে দেওয়া যায় না। অর্থাৎ গোমাতা ২০১৭ আগে অবৈধ কসাইখানা দিয়ে দেওয়া হতো। ওরা নিয়ে যেত, জবরদস্তি খুলে নিয়ে চলে যেত তারা। চুরি করা হতো। আজ আমি বলতে পারি যে উত্তরপ্রদেশের ভেতরে না চুরি করা সম্ভব, না অবৈধ কসাইখানা চালানো সম্ভব। কিন্তু হ্যাঁ, এর জন্য ব্যবস্থা হওয়া উচিত এবং সেইজন্যই আমরা প্রয়াস শুরু করে দিয়েছি। ৯ লক্ষ গরু বলদ বর্তমানে আমাদের কাছে আছে। সরকারি গোয়ালয়ে আমরা তাদেরকে দেখাশোনা করছি। ১ লক্ষ গরু এর ভেতরে এমন রয়েছে যেগুলো কৃষকদের পরিবারের রাখা রয়েছে, যাদের আমরা ৯০০ টাকা গরু প্রতি মাসে দেওয়া হয়। আর আমি তো বলবো যে গোমাতার সেবা একটা পুণ্য কাজ। প্রাকৃতিক কৃষির সাথে প্রধানমন্ত্রী এটাকে যুক্ত করে দিয়েছেন এবং ভবিষ্যৎ সময়েও ঘরে জ্বালানির সমস্যা সমাধান করতেও এদের আমরা ব্যবহার করতে চলেছি। আমরা সহকারী পরিকল্পনার অন্তর্গত ১ লক্ষ গরু কৃষকদের দিয়ে দিয়েছি, যাতে ৯০০ টাকা প্রতি মাসে সেই পরিবারদেরকে দেওয়া হয় একটা গাইয়ের জন্য। যদি কোনো কৃষক ৪টে গরু রাখে তাহলে ৩৬০০ টাকা প্রতি মাসে আমরা সেই কৃষকের পরিবারকে দিয়ে থাকি। আর একটা তৃতীয় স্কিম আমরা আরও নিয়ে এসছি আমাদের অনাথ গরুদের আশ্রম থেকে। যদি কোনো দুগ্ধবতী গাভী কোনো দরিদ্র পরিবারকে দেওয়া হয়, এতে আমরা গাইও দিই এবং সাথে সাথে ৯০০ টাকাও মাসে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, এর সত্যতা যাচাই করা হয় যে গরুর দেখাশোনা ঠিকমতো হচ্ছে নাকি হচ্ছে না, ওদের খাবার দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না, এইসব জিনিসও আমরা দেখতে থাকি। তো এর যে একটা ব্যাপক প্রভাবও আছে। কিন্তু কিন্তু এখন যেটা আমি কোথাও বলব যে ভুলও তো হয়েছে প্ল্যানিং এ। কারণ কোনো প্ল্যানিং এ ভুল নেই। দেখুন, আসলে কি হয় যে যখন সরকার এইসব কিছু নিয়ে কাজ করতে শুরু করে দেয়, তখন একটা শ্রেণীও নিশ্চিন্ত হয়ে যায় যে চলো সরকার তো দেখছেই, তো আমরা নিজেদের ঘরে দুধ খেয়ে ছেড়ে দেব তাদের। তো এমন একটা শ্রেণীও আছে যারা খুব চালাকির সাথে এরকম কাজ করে চলেছে। যারা আগে ঘরে পালন করত, রাখত, তাদের মধ্যে একটা শ্রেণী এরকমও আছে যারা বিজেপির ক্ষতি করার জন্য নিজেদের সমস্ত গাভীগুলোকে এই সময় বাজারে বা খেতে জবরদস্তি ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা স্থির করেছি আমরা ওদের কেয়ারটেকার করতে নিয়ে যাব, যাতে কালকে ওরা দাবি করতে না পারে। এবং পরে আমরা ওদেরকে নিয়ে গিয়ে আমাদের গোশালাতে মাধ্যমে দেখাশোনাও করব। আগ্রহের সাথে এটা আমরা করব, প্রাকৃতিক কৃষির সাথেও এটাকে জুড়ে দেবই এবং খুব ভালো ব্যবস্থা ভবিষ্যতের জন্য হবে। দেখবেন যে উত্তরপ্রদেশে প্রকৃতি এবং পরমাত্মার অসীম কৃপা, প্রদেশে সবকিছু কি নেই ইউপিতে সবকিছু আছে। আর এই উত্তরপ্রদেশেই আমরা গোমাতাকে রক্ষাও করব, কৃষকদের ফসলও বাঁচাবো। এটা আমি কথা দিচ্ছি এবং সেটাকেও আমরা প্রাকৃতিক চাষের সাথে যুক্ত করব। একটা গাই প্রাকৃতিক ক্ষেত্রে যে নতুন কনসেপ্ট প্রধানমন্ত্রী করেছেন এবং ইউনিয়ন বাজেটে তার স্থান দিয়েছেন, একটা গাভী থেকে ১ বছরে ৩০ একর জমির জন্য পর্যাপ্ত কেমিক্যাল এবং ফার্টিলাইজার পাওয়া যাবে। এতে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আপনার মার্কেট থেকে কিনতে হবে না, গরু থেকেই সবকিছু পাওয়া যাবে। এবং সেই লক্ষ্যে আমরা মানুষকে প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে খুব ভালো ফলাফল ভবিষ্যতে পাওয়া যাবে। আপনি রেশন দেন, তো অখিলেশজি বলছেন যে রেশনের সাথে উনি ঘিও দেবেন, সরষের তেলও দেবেন। যারা রেশন খেয়ে যায় তারা কি ঘি দেবে? হ্যাঁ, যারা গোমাতাকে কসাইয়ের কাছে জমা করে দেয় তারা ঘি আনবে কোত্থেকে? ওদের প্রশ্ন করুন তো ঘি কাকে বলে। মানে রিফাইন্ড তেল আমরা সংকটের সময় দেওয়া শুরু করে দিয়েছিলাম আর এরা রেশন খেয়ে নিত। আমরা রেশন ২ বার দিচ্ছি। আর আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী মোদিজির কাছে। বিগত ২২ মাসে ১৫ কোটি মানুষকে উত্তরপ্রদেশের ভেতরে এবং দেশের ভেতরে ৮০ কোটি মানুষের কাছে এই ফ্রি রেশন পৌঁছে দিতে পেরেছেন উনি। এবং উত্তরপ্রদেশ সরকারও এর সঙ্গে জুড়ে রয়েছে। মাসে ২ বার প্রতিটি গরিব রেশন পেয়ে থাকে। আমরা তাতে ডাল, রিফাইন তেল আর নুনও জুড়ে দিয়েছি। এটা তো ভারতীয় জনতা পার্টিই করতে পারে। আপনি দেখবেন যে
সমাজবাদী পার্টি কিভাবে করবে, হ্যাঁ? ওদের ওখানে লুট শুরু হয়ে যাবে, তাই না? প্রথমে কাকা ভাইপোর মারামারি হবে, প্রথমে ঝগড়াঝাঁটি হবে, দায়িত্ব নিয়ে বিবাদটা প্রথমে শুরু হবে। ট্রান্সপারেন্সি তো সমাজবাদী পার্টির জিনের অংশ নয়। আরো একটা দাবি ওরা করেছে ল্যাপটপ বিলি করার। গতবারও তো সেটার- বিলি করেছিল ওরা সবকিছু। কজন নবীনদের কাছে পৌঁছেছিল? 15 লক্ষ নবীনদের জন্য এসেছিল এবং আমার মনে হয় কয়েক হাজারই পেয়েছিল, বাকি সব গায়েব হয়ে গেছিল। না, সেই সময় আমি মুলায়ম সিংজি স্টেটমেন্টও দেখেছিলাম। উনি বলেছিলেন যে এই ল্যাপটপ বন্ধ করে দেওয়া, কারণ এতে লোক যোগীজি আর মোদিজিকেই দেখতে থাকে। তো কথাটা তো ঠিকই। দেখুন, যারা দেখার মতো লোক তো তাদেরকেই দেখবে। ওদের দেখার যোগ্য কিছু নেই তো কি দেখবে সেখানে? দেখুন, রাজাজি, একটা কথা তো আমি দেখুন আপনাকে বলছি, একজন অপরাধীও কিন্তু চায় না যে ওর ছেলে অপরাধী হোক। ওসামা বিন লাদেনও চায়নি যে ওর পুত্র সন্ত্রাসী হোক। তো আমার মনে হয় যে কেউই চায় না যে ল্যাপটপে ওর ছেলে বা ওর পোষ্যরা সকাল সকাল ওদের ফটো দেখুক। কারণ পুরো দিনই নয়, পুরো বছরটাই খারাপ হয়ে যাবে, পুরো জীবনটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য মুলায়ম সিংজি খুব বুদ্ধিমান নেতা তো, এবং সেই জন্য উনি করহলে গিয়ে খুব ভালো ভাষণও দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ভাই দেখো, আমি এসেছি, আপনারা যাকে জেতাতে চান জিতিয়ে দিন। আপনারা দেখে থাকবেন সমাজবাদী পার্টির একজন ব্যক্তি বলেছিল, আর ভাই নামটা তো বলুন একবার, উনি বলেন যে দেখো ভাই, আমি জানি না যে কে নির্বাচনে দাঁড়িয়েছে। আপনি একবার ভাবুন না, মানে যিনি পার্টির জাতীয় সভাপতি ছিলেন, প্রার্থীর পিতা যিনি প্রাক্তন জাতীয় সভাপতি এবং বর্তমান জাতীয় সভাপতির নাম জানবেন না? উনি এখন একটু ভুলে পিতা পুত্রের নাম জানেন না, এটাকেই তো দুর্গতি বলা হয়। এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাই না। আর আমার মনে হয় যে সমাজবাদী পার্টির দুর্গতি এসেই গেছে। দেখুন, আপনাকে লঙ্কার ওই কথাটা, আমার লঙ্কানির কথাটা মনে পড়ে যাচ্ছে, মানে পড়ছে নাকি? হ্যাঁ, লঙ্কানিও এই কথাটাই বলেছিল। হনুমানজিকে এটা ভেবেছিলেন যে এটা একটা ছোট্ট বাঁদর, আমি একবার হুমকি দিলেই সে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বজরঙ্গবলী নিজের বিরাট রূপ দেখায় এবং লঙ্কানির ওপরে বিশেষভাবে নিজের জবাব উনি দেন, তখন লঙ্কানি বুঝতে পারেন যে সাহেব, এখন আমার শেষ সময় এসে গেছে, লঙ্কাও এখন চলে যাবে। তো এই সমাজবাদী পার্টির লঙ্কারও সময় এসে গেছে। যে পার্টির জাতীয় সভাপতির প্রার্থী, অর্থাৎ প্রাক্তন জাতীয় সভাপতি এবং বর্তমান জাতীয় সভাপতির নাম জানে না এবং পিতা পুত্রের নাম জানে না, তো বুঝে নিতে হবে যে ভবিষ্যৎবাণী পুরো হতে চলেছে যে ত্রেতা যুগে হয়েছিল। যোগীজি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এত ব্যস্ত সময় আপনি টাইম বার করে প্রশ্নের জবাব দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।